আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের সমাজকর্ম প্রথম পত্রের ৬ষ্ঠ নাম্বার চ্যাপ্টার সমাজকর্ম পদ্ধতির ২য় নাম্বার লেকচারে। তোমাদের সাথে বরাবরের মতোই আছি আমি সাজিদুর ভাইয়া। বর্তমানে লেখাপড়া করছি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো আমরা শুরু করি। আমরা কিন্তু ব্যক্তি সমাজকর্মের একটা বড় অংশ শেষ করেছি। আজকে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করব ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান এই জিনিসটা তোমাদের এমসিকিউ প্লাস তোমার সিকিউতে এসে থাকে যে উপরোক্ত ব্যক্তির সমস্যাগুলো কোন কোন ওয়েতে সলভ করা যাবে বা কি উপায়ে সমাধান করা যাবে। সমাধানের উপায়গুলো বলো। এক নম্বর হচ্ছে অনুধ্যান। আচরণ সংশোধনের ক্ষেত্রে অনুধ্যান ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিক। এতে অনুধ্যানের সময় সমস্যার বিশেষ গুরুত্ব দেওয়া এবং পর্যবেক্ষণের সময় যেই আচরণটি পরিবর্তন করা হবে সেই আচরণটি সংশ্লিষ্ট থাকতে হবে। মানে কি অনুধ্যানকে একটা সামারাইজ করা, প্রথমে একটা পুরো প্ল্যানটা করে ফেলা যে কিভাবে এরা সমস্যাগুলো সমাধান করা হবে এবং কি আচরণটা পরিবর্তন করা হবে। জ্যাক্স নামক বালকের বেশ কতগুলো আচরণগত সমস্যা ছিল এবং এখানে একটা উদাহরণ সহকারে পুরো ব্যাপারটা, পুরো ঘটনাটা, পুরো প্রসেসটা এখানে উল্লেখ করা হয়েছে। তোমাদের সৃজনশীলে কিন্তু একটা ব্যক্তির বা একটা ছেলের নাম দেওয়া থাকবে, ওই ওই নামের অনুসারে প্রশ্নগুলো আসবে। সুতরাং যদি উদাহরণের সাথে রিলেট করে পড়ো তাহলে তোমাদের সৃজনশীলগুলোর অ্যান্সার করা কিন্তু সহজ হয়ে যাবে। জ্যাক্স নামক বালকের বেশ কতগুলো আচরণগত সমস্যা ছিল। সবচেয়ে আপত্তিজনক আচরণগত সমস্যাগুলো হলো অন্য শিশুদের আঘাত করা, শ্রেণীকক্ষে বিভিন্ন জিনিসপত্রে লাথি মারা এবং অন্য শিশুরা তাকে পাল্টা আঘাত করলে অথবা শিক্ষক তাকে সংশোধন করতে চাইলে শপথ করা। একটা ব্যাপার কি সে একটু কি আক্রমণাত্মক একটা স্বভাবের ছিল জ্যাক্স। এখন জ্যাক্সের এই আক্রমণাত্মক স্বভাব এটা হচ্ছে কি একটা সমস্যা। এই সমস্যা কিভাবে নির্ণয় করা হবে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ব্যক্তি সমাজকর্মী জ্যাক্সের অস্বাভাবিক আচরণের কারণ নির্ণয় বা কেন সে এ ধরনের আচরণ করে তা নির্ধারণের চেষ্টা করেননি, বা ব্যক্তি সমাজকর্ম এটা কি কারণে করতেছে এটা আগেই করেন নাই, চেষ্টা করেন নাই। কারণ সামাজিক ইতিহাস সংগ্রহ ব্যক্তি সমাজকর্মীর উদ্দেশ্য নয়। সামাজিক ইতিহাস সংগ্রহ ব্যক্তি সমাজকর্মীর ইতিহাস উদ্ঘাটন ব্যক্তি সমাজকর্মীর কাজ না। কিভাবে সমস্যার সমাধান করবো এটা হচ্ছে ব্যক্তি সমাজকর্মীর কাজ। মেন কথা হচ্ছে এটা। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্যাক্সের আচরণের পৌনঃপুনিকতা, মানে কি রেপিটেশন, যে বারবার সে একই ধরনের কাজ করে এই কাজটা কিভাবে এবং মারাত্মক প্রভাবে চিত্র অঙ্কন করা, যে যে পুরো চিত্রটা অঙ্কন করা, প্ল্যান করা, চিত্র অঙ্কন দ্বারা এখানে নীল নকশা করাকে বোঝানো হয়েছে যে কিভাবে পুরো ব্যাপারটাকে সলভ করা যায়। ব্যক্তি সমাজকর্মীর পর্যবেক্ষণের সময় যে বিষয়টি বিশেষভাবে ধরা পড়ে তা হলো জ্যাক্সের শিক্ষক এবং সহপাঠীদের মনোযোগ এবং প্রতিক্রিয়ায় তার আপত্তিজনক আচরণকে অক্ষুণ্ণ ও বজায় রেখেছে। কি করেছে দেখো, ব্যক্তি সমাজকর্মীর পর্যবেক্ষণের সময় যে ব্যাপারটি বিশেষভাবে ধরা পড়ছে, যখন ব্যক্তি সমাজকর্মী দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে এবং পর্যবেক্ষণের ফলে একটা জিনিস তার কি মাথায় আসছে বা চোখে পড়ছে, ব্যাপারটা কি তা হলো জ্যাক্সের শিক্ষক এবং সহপাঠীদের মনোযোগ এবং প্রতিক্রিয়ায় তার আপত্তিজনক আচরণের অক্ষুণ্ণ ও বজায় রাখছে। যে তার শিক্ষকরা এবং তার সহপাঠীরা এই যে তার এই আপত্তিজনক আচরণের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটাই হচ্ছে কি জ্যাক্সের ক্ষেত্রে একটা ইন্সপাইরেশন মূলক একটা পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে জ্যাক্স এইসব করার জন্য আরো বেশি উৎসাহী থাকে খারাপ কাজগুলো করার জন্য। জ্যাক্সের আচরণের প্রতি তাদের অনুভূতি জ্ঞাপক এবং মনোযোগ দেওয়া এই ধরনের আপত্তিজনক আচরণ করতে তাকে শক্তি জুগিয়েছে। যে দেখতেছে কি যে মারপিট করলে, মারামারি করলে জ্যাক্সের সবাই একটু বড় মনে করে, জ্যাক্স থেকে বেঁচে বেঁচে থাকে, এই ব্যাপারগুলো জ্যাক্স পজিটিভ ভাবে নিছে, কিন্তু এগুলো নেগেটিভ, এটা তো জ্যাক্স প্রথমে বুঝে নাই। অর্থাৎ জ্যাক্সের শিক্ষক এবং সহপাঠীরা তার আপত্তিজনক আচরণকে গুরুত্ব সহকারে গ্রহণ এবং অধিক মনোযোগ দেওয়ায় সে অধিক উৎসাহিত হয়েছে। যে শিক্ষকও কি করে, জ্যাক্সের বকাবকি করে বা শপথ পাঠ করে যে আবার এমন করবো না, কিন্তু জ্যাক্স তো আগে বলছে যে আমি যতই শপথ পাঠ করাক আমার এগুলো যায় আসে না, যেহেতু সবাই আমার ভয় পাইতেছে সুতরাং আমি এইরকমই করব। যদি লাথালাথি মারামারি না করি তাহলে কেউ আমার ভয় পাবে না, এইরকম একটা মনোভাব ওর মধ্যে চলে আসে। জ্যাক্সের আচরণ সংশোধনের লক্ষ্যে সমাজকর্মী গৃহীত কার্যক্রম এখানে সংক্ষেপে ব্যাখ্যা করা হলো। যে সমাজকর্মী এখানে কিভাবে হস্তক্ষেপ করতে পারে। সমাজকর্মীর নিকট আগত সেবা প্রার্থীর বিশেষ কোনো আচরণকে নিরুৎসাহিত করার একটি বিশেষ উপায় হলো সেই আচরণটির প্রতি বিশেষ গুরুত্ব না দেওয়া, অর্থাৎ পে নো অ্যাটেনশন কৌশল অবলম্বন করা। যে
কোনো আচরণ নিয়ে আসছে কিন্তু ওই আচরণের দিকে আমি গুরুত্বই দিব না। কিভাবে? সাপোজ তোমাদের একটা উদাহরণ দিই আমি। আমরা কারে চেতাই, আমরা বন্ধু বান্ধবের মধ্যে ছোট, বিশেষ করে এখন না, ছোটবেলা যারে চেতাইলে যেমন আমারে মানুষ বলতো কি ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি বলতো, কারণ আমি এই ব্যাটারি বুটারি কিনা কানা বেশি করতাম, কারেন্টের কাজ টাজ মোটর দিয়ে ফ্যান ট্যান এসব বেশি বানাইতাম। না আমারে সবাই বলতো ব্যাটারি। এখন শুরুর দিক দিয়ে তো আমি প্রচুর খেপতাম যে আমার ব্যাটারি বলে চেতায়। আমি যত খেপতাম ওরা আমারে তত বেশি খেপাইতো। মানে কারণ কি, ওরা আমারে খেপায় মজা পাইতো, বিষয়টা এইরকম। কিন্তু এক সময় যখন আস্তে আস্তে বড় হলাম, একটু ম্যাচিউরিটি আসলো, একটু একটু ক্লাস 5-এ হয়তো 4-5 হয়তো উঠছি, তখন তখন ব্যাটারি বললে আমার গায়ে লাগে না, আমি ওই রকম রিয়াকশনগুলো দিচ্ছি না। আমার আব্বু আবার আমার শিখাই দিছে, যদি তোমার কেউ বলে তুমি চেতবা না, চেতলেও মনে মনে শক্ত হয়ে থাকবা। তখন আমি ঠিক ওইভাবে শক্ত হয়েছিলাম। একটা সময় দেখে আমি আর চেতি না। আর পোলা পাইন এরা কি করে, পোলা পাইন আর মজা পাইতেছে না, আমার ব্যাটারি ব্যাটারি বইলা মজা পাইতেছে না, তখন আস্তে আস্তে তারা নিজের আগ্রহ হারায় ফেলছে। বিষয়টা ওইরকম, সমাজকর্মীরাও এইরকম করছে, পে নো অ্যাটেনশন কৌশল অবলম্বন করে। যখন আমরা কোনো একটি আচরণকে শক্তিশালী করো না এ কথা বলি, তখন মূলত আমরা বলতে চাই সংশ্লিষ্ট আচরণকে অবজ্ঞা করো। মানে কি, ও যা করতেছে এটারে ইগনোর করো। ও যদি ক্লাসে লাথালাথি করে খুশি হয়, চুপ করে থাকো, কোনো শাস্তি মাস্তি কিচ্ছুই করবে না, ওরে ওর মতো ছেড়ে দাও। জ্যাক্সের সমস্যার ক্ষেত্রে সমাজকর্মী তাই করেছিল। জ্যাক্স প্রত্যেকবারই ব্যক্তি সমাজকর্মীর উপস্থিতিতে বাজে শব্দ, আশেপাশের জিনিসপত্র লাথি মারা অথবা আক্রমণাত্মক আচরণ প্রকাশের জন্য অন্যান্য ব্যবস্থা অবলম্বন করত। সমাজকর্মী জ্যাক্সের প্রতিটি আচরণই অবজ্ঞা করতো, মানে ইগনোর করতো। যে সমাজকর্মী আসলে জ্যাক্স কি করতো, লাথালাথি করতো, গালিগালাজ করতো। হ্যাঁ, কিন্তু সমাজকর্মীর মনে এমন একটা ভাবনা থাকতে এতে সমাজকর্মীর কিছু যায় আসে না। এই ক্ষেত্রে জ্যাক্সের আচরণ পরিবর্তনের জন্য সামাজিক সন্তুষ্টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে সমাজকর্মী অনুভব করে। সমাজকর্মী ভাবে এখন এখন জ্যাক্স মনে করতেছে কি যে এর তো কোনো কিছু হইতেছে না, তাইলে আমি আমি নিরর্থকভাবে হুদাহুদি, হ্যাঁ, খালি খালি আমি এইসব করতেছি কেন? এই সমাজকর্মী তো চেতাছে না, আমার প্রতি তো চেতাছে না সে। কারণ কি, জ্যাক্স আনন্দ পেত কিসে? সবাই তারা ভয় পেত, টিচাররা তার উপরে রাগান্বিত হতো, এতে সে আনন্দ পেত। এখন যদি সমাজকর্মী রাগান্বিতই না হয়, জ্যাক্স কি আর আনন্দ পাবে? আর যেই কাজ একবার আনন্দ পাবে না, যদি আমার চেতায় যদি ওরা মজাই না পায়, আমি যদি না চেতি ওরা মজা পাবে? পাবে না। সুতরাং জ্যাক্সও যেহেতু সমাজকর্মী কোনো রিয়াকশন করছে না, জ্যাক্সও আর মজা পাচ্ছিল না, এর ফলে জ্যাক্স অটোমেটিক থেমে যাবে। এটা সমাজকর্মী জানে। এক্ষেত্রে জ্যাক্সের আচরণ পরিবর্তনের জন্য সামাজিক সন্তুষ্টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে সমাজকর্মী অনুভব করেন। কারণ শিশু আচরণের লক্ষণীয় বৈশিষ্ট্য, চিলড্রেন রিপিট বিহেভিয়ার ইফ ইট ইজ রিওয়ার্ডেড অ্যান্ড অ্যাভয়েড বিহেভিয়ার ইফ ইট ইজ পানিশড অর ইগনোর। পানি মানে কি, শাস্তি দেওয়া। চিলড্রেন ওই কাজগুলি করে, হ্যাঁ, যেইগুলো কি করে, যেগুলোর বিনিময়ে পুরস্কার পাওয়া যায়, এবং ওই কাজগুলো অ্যাভয়েড করে, পরিহার করে, যার বিনিময়ে শাস্তি পাওয়া যায়। অর্থাৎ যদি একটা শিশুরে বলো, যদি তুমি কি করো, যদি তুমি লেখাপড়া করো তাহলে তোমাকে চকলেট দেবো, তাহলে দেখবে কি শিশুটি নিজে নিজে লেখাপড়া করবে। আবার যদি বলে মিথ্যা কথা বললে আমি তোমাকে থাপ্পড় দেবো, শিশুটি দেখবে কি মিথ্যা কথা বলবে না। এটাই হচ্ছে ব্যাপার। জ্যাক্সকে ধারাবাহিকভাবে সামাজিক সন্তুষ্টি অর্থাৎ সমাজ অনুমোদিত কাজের ও আচরণের জন্য প্রশংসা করা, উপহার প্রদান ইত্যাদি ব্যবস্থা করা হয়, যাতে আক্রমণাত্মক আচরণের জায়গায় অনুমোদিত আচরণ স্থান পায়। এখন জ্যাক্সের ক্ষেত্রে কিছু কিছু বিহেভিয়ার বা স্টেপ নেওয়া হয়। এখানে সরাসরি তো জ্যাক্স যেহেতু একটা রাগান্বিত ছেলে, তার একটু সমস্যা আছে, তার উপরে তো সরাসরি এগুলো প্রয়োগ করা যাবে না। কিছু স্টেপগুলো কিভাবে প্রয়োগ করা হয় এইখানে বলা আছে। যেমন সংশোধনের পূর্বে জ্যাক্সকে যখন তার থাকার হোস্টেল পরিষ্কারের কথা বলা হতো, তখন সে ইট বিল্ডিং তৈরির ব্লকে লাথি মারতো, মানে কি ওয়ালে লাথি মারতো। যখন তার হোস্টেলের দেয়ালকে পরিষ্কার করতে বলা হতো, সে দেয়ালে লাথি মারতো। যখন তার এরূপ কাজের জন্য শিক্ষকগণ তিরস্কার করত, তখন সহপাঠীরা হাসতো। সমাজকর্মী আচরণ সংশোধনের চিকিৎসা শুরুর পর সমাজকর্মী জ্যাক্সের আক্রমণাত্মক আচরণ এড়িয়ে গিয়ে ব্লক পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত অন্যান্য শিশুদের সামাজিক সন্তুষ্টি বা পুরস্কার দেওয়া শুরু করলেন। এখানে কি করলো, যে জ্যাক্সে যদি বলা হয় যে তুমি দেয়ালটা পরিষ্কার করো, জ্যাক্স তো পরিষ্কার করেই না, উল্টা লাথা লুথায় দেয়ালটাকে নষ্ট করে। এখন সমাজকর্মী এখানে কি স্ট্র্যাটেজি ফলো করছে, কি স্ট্র্যাটেজি? এখন সমাজকর্মী বলতেছে তোমরা যারা এই দেয়ালটা পরিষ্কার করবা, অন্য বাচ্চাদের বলতেছে, তাইলে তাদের আমরা কি করব, পুরস্কার দেব, চকলেট দেব। তখন যখন বাচ্চারা তো চকলেটের আশায় দেয়ালটা সুন্দরভাবে পরিষ্কার করতেছে, সমাজকর্মী তাদের উদ্দেশ্যে বলতো, থ্যাংক ইউ ববি ফর বিং সাচ এ গুড হেল্পার, ইউর ব্লকস লুক সো স্ট্রেট অ্যান্ড নাইস। বলতেছে যে তোমার দেয়ালটা তো অনেক সুন্দর লাগতেছে ববি, হ্যাঁ, থ্যাংক ইউ তোমার এই কাজের জন্য,
মানে কি একটু তার প্রশংসা করতো, ব্যাপারটা হচ্ছে এইভাবে। এভাবে অন্যান্য শিশুদের সামাজিক ভাবে অনুমোদন দেওয়া হতো, মানে কি সামাজিকভাবে তাদের অনুমোদন কিভাবে দেওয়া হতো, তাদের এই কাজগুলো যে ভালো কাজ এগুলো বোঝানো হতো। এরূপ প্রশংসা পাবার জন্য জ্যাক্সের সহপাঠীদের মধ্যে প্রচেষ্টার প্রতিযোগিতা শুরু হয়। জ্যাক্সের আচরণের প্রতি কোনো ছাত্র এক মুহূর্তের জন্য মনোযোগ দেয়নি। এখন জ্যাক্স যে লাথি দিতেছে এইটা নিয়ে কোনো ছাত্রের আর মাথা ব্যথা নাই, কারণ কি ওই লাথি দিলে দেখ, এখন আমরা তো পরিষ্কার করবই, আর পরিষ্কার করলে আমাদের কি করবে, সমাজকর্মী বা শিক্ষকেরা আমাদের পুরস্কার দিবে, তার পাশাপাশি আমাদের প্রশংসা করবে। তো এখন একটা মানুষ যখন একটা বাচ্চার প্রশংসা করে সবাই কিন্তু খুশি হয়, প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। কিছু কিছুক্ষণের মধ্যে পরিষ্কারের কাজে জ্যাক্স অংশগ্রহণ করা শুরু করলো। এবার জ্যাক্সের মধ্যে কি ওই হিংসা পরায়ণতা কাজ করতেছে, যে টিচার তো এখন আমাদেরকে কেউ নজর দিতেছে না, সবাই তো এখন কাজের দিকে নজর দিতেছে, অর্থাৎ কাজ করলে এবার কি করা যাবে, অ্যাটেনশন পাওয়া যাবে। সমাজকর্মী তাকেও অন্যান্য ছেলেদের মতো মৌখিক প্রশংসা করেন। শিক্ষণ তত্ত্বে সহপাঠী সাপেক্ষীকরণের নীতি ও কৌশল প্রত্যক্ষণের প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট অস্বাভাবিক আচরণ সংশোধনে সমাজকর্মী সক্ষম হয়েছিলেন। এই যে এর ফলে প্রশংসা পাওয়ার জন্য এবার জ্যাকও কাজে লেগে গেছে, এবার জ্যাককেও বলতেছে হ্যাঁ সাবাস জ্যাক, ওয়েল ডান, তুমি অনেক ভালো কাজ করেছো। এই কারণে কি জ্যাক বুঝতেছে যে আসলে কোন কাজগুলো করলে আসলেই কি পাওয়া যায়, প্রশংসা পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়। এইভাবে জ্যাকের মধ্যে একটা পরিবর্তন আনয়ন করতে সমাজকর্মী কিন্তু সক্ষম হয়েছে। অবাঞ্ছিত, অসামঞ্জস্যপূর্ণ ও অস্বাভাবিক আচরণ পরিবর্তন, সংশোধন বা বিকল্প আচরণ শিক্ষণের ক্ষেত্রে প্রাবলব উদ্ভাবিত সাপেক্ষীকরণ নীতি ও কৌশল সাফল্য বয়ে আনতে পারে। তারপর দেখো জ্যাক্সের আচরণ পরিবর্তনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো উন্নত মানের আকর্ষণীয় সন্তুষ্টি এবং পুরস্কার নির্দিষ্ট আচরণ হ্রাস বৃদ্ধি, এমনকি মানুষের কার্যাবলীকেও প্রভাবিত করতে পারে। নেতিবাচক আচরণকে ইতিবাচক আচরণে সংশোধন করার ক্ষেত্রে প্রথমে নেতিবাচক আচরণ দিয়ে শুরু করতে হয়। দেখো জ্যাক্সের কিন্তু যদি আমাদের মতো শিক্ষকরা যেমন বলছে এই জ্যাক আর এমন করবি না, এমন ওইটা ওইটা এমন যদি বলতো, তাহলে কি জ্যাক্স কি শুনতো? শুনতো না। সুতরাং জ্যাক্স রে এমন করে না খাওয়ায়া সুন্দর করে ঘুরায়া এমন করে খাওয়াই দিছে কে, সমাজকর্মী। এটা সম্পূর্ণ ব্যাপার হলো স্ট্র্যাটেজি তুমি কিভাবে ফলো করবা। ব্যক্তি সমাজকর্মের সহায়ক প্রক্রিয়াগুলো কি কি? সমস্যাগ্রস্ত সেবা প্রার্থীর তাৎক্ষণিক মূল্যায়ন এবং সমাধানের লক্ষ্যে ব্যক্তি সমাজকর্মে কতগুলো সহায়ক পদক্ষেপ গ্রহণ করা হয়। সমস্যার টেকসই সমাধানে সহায়ক বিধায় এগুলোকে সহায়ক পদক্ষেপ বা স্তর বলা হয়। এখানে সহায়ক পদক্ষেপগুলো সংক্ষিপ্তে বিবরণ করা হলো। ব্যক্তি সমাজকর্ম সুন্দরভাবে পরিকল্পনা মাফিক সুন্দরভাবে শেষ করার জন্য যেসব পদ্ধতি সহায়তা করে তাকে সহায়ক পদ্ধতি বলা হয়। পূর্বাভাস বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সমস্যা নির্ণয়ের প্রাথমিক পর্যায়ে সমস্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে সেবা প্রার্থীকে সাময়িক মুক্ত করার লক্ষ্যে যে স্বল্পকালীন অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করা হয় তাই হচ্ছে পূর্বাভাস। মানে কি, যে এই সমস্যাটা হতে পারে, এই সমস্যা হওয়ার আগেই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াকে পূর্বাভাস বলে। যেমন ঘূর্ণিঝড়ের সিগন্যাল পড়লে কি করে মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে না, ওই রকমই একটা ব্যক্তি একটা বড় সমস্যা পড়ার আগেই কি করে সমাজকর্মীরা কিছু স্টেপ নেয়, কারণ কি এটা পূর্বাভাস দেখা দেয় যে এই সমস্যার পরে এই বড় বড় সমস্যাগুলো দেখা দিতে পারে। সুতরাং বড় বড় সমস্যাগুলো যাতে সহজে হ্যান্ডেল করা যায় এই কারণে কিছু স্টেপ নেওয়া হয়। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তির মানসিক চাপ, উত্তেজনা, উদ্বেগ ইত্যাদি দূর হয়ে স্বস্তির ভাব ফিরে আসে, যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে অনুসরণ, ফলোআপ। সমস্যা সমাধানে সামগ্রিক দিক অবলোকন এবং যাচাইয়ের জন্য অনুসরণ করতে হয়। এটি সমস্যার পুনরাবির্ভাব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল্যায়নের অত্যন্ত সহায়ক হচ্ছে অনুসরণ। মূল্যায়নের ক্ষেত্রে মানে কি লাস্টে যে আসলে কতটা সঠিক হলো, কতটা ভুল হলো, রেজাল্টটা কি পজিটিভ না নেগেটিভ, এটার ক্ষেত্রে মূল্যায়ন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তারপর আসো প্রেরণ, রেফারেল। সমস্যাগ্রস্ত সেবা প্রার্থীর সমস্যা সম্পর্কে জানার পর যদি দেখা যায় আগত প্রতিষ্ঠানে তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় সেবা প্রদানের তেমন সুযোগ নেই, তখন তার সমস্যা সমাধানের সাথে তাকে যথাযথ প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। প্রেরণ সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করা হয়। উল্লেখ্য, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সহায়ক ও মূল পদক্ষেপ পৃথকভাবে আলোচনা করা হলেও এদের পারস্পরিক সম্পর্ক অবিচ্ছেদ্য। বাস্তব প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় যুগপৎভাবে সবগুলো পদক্ষেপ একসঙ্গে গ্রহণ করা হয়। দেখো প্রেরণ কি, রেফারেল। এখন একটা স্বাভাবিকভাবেই সাপোজ তোমার একটা সমস্যা দেখা দিচ্ছে, তুমি ডাক্তারের কাছে যাবা, এখন তোমার বুকে ব্যথা, তুমি আগে ইমার্জেন্সিতে গেলা
হাসপাতালের ইমার্জেন্সিতে কোন ডাক্তার থাকে? যেই ডাক্তার সকল সমস্যার উপরে একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে। এখন ইমার্জেন্সিতে যেই ডাক্তারের কাছে গেলা, ওই ডাক্তার তোমার চিকিৎসা করার পরে দেখলো কি তোমার বুকে সমস্যা আছে। এখন ওই ডাক্তার তোমাকে ওই ডাক্তার আরেকটা ডাক্তারের কাছে পাঠাবে যে বুকের সমস্যা বিশেষজ্ঞ অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞ। সে ওই বললো যে ওই ডাক্তার অমুক ডাক্তার আছে, উনি বুকের ব্যথার উপরে স্পেশাল কোর্স করছে, তার অভিজ্ঞতা অনেক বেশি, তার কাছে যান। তখন তুমি তার কাছে যাবা, তখন কি হবে? তুমি একটা ভালো একটা রেজাল্ট পাবা। যেমন বাংলাদেশে পঙ্গু হসপিটালে কি হয়, পঙ্গুদের নিয়ে চিকিৎসা হয়। তারপর তুমি যদি বক্ষব্যাধি হসপিটালে যাও, তাইলে যাদের বুকের সমস্যা তাদের ওইখানে চিকিৎসা হয়। তারপরে আরেক জায়গা মহাখালীতে যে সংক্রামক রোগীদের হসপিটাল রয়েছে, ওইখানে সংক্রামক রোগের বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়, এভাবে স্পেশাল জায়গায় নেওয়া হয়। ঠিক তেমনি একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি তার একটা সমস্যা নিয়ে একটা এজেন্সিতে আসলো, কারণ এজেন্সি তার প্রাথমিক দিকগুলো শোনার পরে বললো কি আপনি এইখানে না এসে ওই এজেন্সিতে যান, তাহলে আপনার এই সমস্যার আরো কার্যকর একটা সমাধান হবে। এটা হলো কি রেফারেল। তারপর ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান পদ্ধতি। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাধারণত নিচের 4টি সমাধান পদ্ধতি প্রয়োগ করা হয়। একটা হলো সমর্থনমূলক সমস্যা সমাধান পদ্ধতি, আরেকটা হচ্ছে কি সংশোধনমূলক সমস্যা সমাধান পদ্ধতি, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সমাধান পদ্ধতি, মানে কি ডিরেক্ট। তারপর একটা হলো পরোক্ষ সমাধান পদ্ধতি। এখন দেখো সমর্থনমূলক সমস্যা পদ্ধতি অর্থাৎ সাপোর্টিভ যেই সমস্যা সমাধান পদ্ধতি রয়েছে সেটা। ব্যক্তি সমাজকর্মে সমর্থনমূলক পদ্ধতি বলতে সমস্যাগ্রস্ত সেবাগ্রহীতার ভূমিকা পালন ক্ষমতার উন্নয়নে তার ব্যক্তিত্বের অহংের প্রতিরক্ষণ কাঠামোর মধ্যে কতগুলো কৌশল প্রয়োগ করাকে বোঝায়। অর্থাৎ ব্যক্তির যে ইগো আছে, ইগোকে এইভাবে তৈরি করা, আমাদের মন যা চায় আমরা কিন্তু ওটা করতে পারি চাইলেই। এখন ব্যক্তির মনকে ওইভাবে তৈরি করা যাতে সে তার নিজের সমস্যাগুলো নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে নিজেই সলভ করতে পারে। সমর্থনমূলক সমস্যা সমাধান পদ্ধতি হলো সমাজকর্মী এবং অন্যান্য পেশাদার ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত সাহায্য করার এমন একটি প্রক্রিয়া যা প্রধানত পরিবেশের সঙ্গে উপযোজনের নমুনা ও ধরন সংরক্ষণে ব্যক্তিকে সাহায্য করা হয়। সমর্থনমূলক পদ্ধতি সাধারণতভাবে নিচের দুটি অবস্থার পরিপ্রেক্ষিতে গ্রহণ করা হয়। প্রথম হলো যেই সব বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণে ব্যক্তি সামাজিক ভূমিকা পালন ক্ষমতা বা কর্মক্ষমতা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়, সেগুলো দূরীকরণের লক্ষ্যে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। অর্থাৎ কি সামরিক যে বাধাগ্রস্ত হয় মানুষ, ব্যক্তির বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণে ব্যক্তির সামাজিক ভূমিকা পালনের ক্ষমতা বা কর্মক্ষমতা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়, সেগুলো দূরীকরণের লক্ষ্যে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। অর্থাৎ ব্যক্তি ভিতরে বা বাইরে যে কারণগুলো ব্যক্তিকে সাময়িকভাবে তার দায়িত্ব পালন থেকে কি করে দূরে রাখে বা বাধা সৃষ্টি করে, ওইগুলো সলভ করার চেষ্টা করা হয়। তারপরে দ্বিতীয়, যেসব ক্ষেত্রে ব্যক্তি তার সামাজিক ভূমিকা পালনের ক্ষমতা হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আবেগের বশে কাজ করার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না, সেখানে সমস্যা মোকাবেলা সমর্থনমূলক পদ্ধতি অনুশীলন করা হয়। কোথায় ক্ষেত্রে? একটা হচ্ছে প্রথমটা তো বললাম, দ্বিতীয়টা কি যে অনেক সময় কি করে তার এমন কিছু সমস্যা দেখা যায় যেই সমস্যার কারণে সে তার কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলে। কিসে কাজ করার? পরিবেশের জন্য, সমাজের জন্য। সমাজে প্রত্যেকটা মানুষের কিছু ভূমিকা রয়েছে না, সমাজ কিন্তু প্রত্যেকটা মানুষের ভূমিকার উপরে একটা সমাজ প্রতিষ্ঠিত। একটা মানুষ যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে সে তার ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারে না, এই রকম মানুষকে সাহায্য করার জন্য এই সমর্থনমূলক সমাজকর্ম পদ্ধতি ব্যবহার করা হয় বা অনুশীলন করা হয়। তারপর আসো সমর্থনমূলক পদ্ধতির কৌশলগুলো কি কি? সমর্থনমূলক পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য কতগুলো কৌশল অবলম্বন করা হয়। সমাজকর্ম অভিধানে সাক্ষাৎকার, পুনর্নিশ্চয়তা, উপদেশ প্রদান, তথ্য সরবরাহ, যুক্তিযুক্ত আলোচনা, মুক্ত আলোচনা, সেবা গ্রহীতার সামর্থ্য ও সম্পদ নির্দেশকরণ ইত্যাদি কৌশলগুলো উল্লেখ করা হয়। নিচে সমর্থনমূলক পদ্ধতি অনুশীলন কৌশলগুলো আলোচনা করা হলো। দেখো এগুলো জাস্ট তুমি একবার পড়বা, এগুলো আহামরি যে অনেক ইম্পর্টেন্ট ওইরকম না, জাস্ট একবার পড়লেই হবে। এমন অনেক ধরনের সেবাগ্রহীতা রয়েছে যারা সমস্যা সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যের অভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণে অক্ষম, প্রদত্ত তথ্যাদি শূন্যতা দূরীকরণের লক্ষ্যে তথ্য প্রদান কৌশল প্রয়োগ করা হয়। আবার অজ্ঞতা, ভয়ভীতি, উদ্বিগ্নতা বা অনিয়ন্ত্রিত আবেগ ইত্যাদি কারণে সেবাগ্রহীতার গঠনমূলক কার্যক্রম যখন বাধাগ্রস্ত হয় তখন উপদেশ ও নির্দেশনার কৌশল প্রয়োগ করে যথাযথ কার্য গ্রহণের নির্দেশনা দান করা হয়। দেখো এখানে কি করা হয়, মেনলি যখন একটা মানুষ অনেক কিছু জানে না,
তার সব কিছু সম্পর্কে জ্ঞান নাই, তথ্য তার তার নাই, এখন তাকে তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে এটার মেন উদ্দেশ্য। এক কথা শেষ, তথ্য দিয়ে সাহায্য করা, দিক নির্দেশনা দেওয়া। এবার দেখো সংশোধনমূলক পদ্ধতি, এগুলো জাস্ট তোমরা একবার করে পড়ে রাখবা এবং তাইলে হবে। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সংশোধন পদ্ধতি বলতে এমন কতগুলো কৌশলের প্রয়োগকে বোঝায় যেগুলোর মাধ্যমে সেবাগ্রহীতার আত্মরক্ষার্থে গৃহীত বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে প্রয়োজনীয় সংশোধন আনয়নের প্রচেষ্টা চালানো হয়। যে আত্মরক্ষার জন্য একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি বিভিন্ন রকমের কি নেয়, স্টেপ নেয় না, বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করে না। এখন প্রত্যেকটা পদক্ষেপ কি রাইট হয়? প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সঠিক হয় না। যে কোনো কাজের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ডিসিশন কিন্তু সঠিক হবে না। এখন যেই পদক্ষেপটা বা যেই ডিসিশনটা আমার ভুল, সেই ডিসিশনটা ঠিক করে সঠিক করে ফেলাই হচ্ছে এই সংশোধনমূলক পদ্ধতি। ওকে, এই পদ্ধতির মাধ্যমে সেবাগ্রহীতার আচরণের বাহ্যিক ধরন এবং অভ্যন্তরীণ নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে সংশোধন আনয়নের প্রচেষ্টা চালানো হয়। এই পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে সেবাগ্রহীতার আচরণ ও দৃষ্টিভঙ্গি সংশোধন এবং তার মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা। এই লক্ষ্যের জন্য সংশোধন পদ্ধতির অন্যতম কৌশল হিসেবে ব্যাখ্যাকরণকে গ্রহণ করা যায়। সেবাগ্রহীতাকে এমনভাবে সাহায্য করার প্রচেষ্টা চালানো হয় যাতে সে তার সার্বিক আচরণ, দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিক ঘটনাগুলোকে সমন্বিত দৃষ্টিকোণ হতে প্রত্যক্ষ এবং অনুধাবন করতে সক্ষম হয়। মানে কি, তাকে এমনভাবে সাহায্য করা হবে যাতে সে বুঝতেছে যে তাকে কোন কোন উপায়ে কি কি ওয়ে ফলো করে কিভাবে সাহায্য করা হচ্ছে, অর্থাৎ পুরো প্রসেস সম্পর্কে সে জ্ঞাত থাকে। ভাই এগুলো জাস্ট তুমি একবার পড়ো, আর কিছুই না। এতে সেবাগ্রহীতা নিজের আচরণ মূল্যায়নের সুযোগ লাভ করে। সেবাগ্রহীতার সার্বিক এবং সন্তুষ্টি ও অসন্তুষ্টি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে সমাজকর্মী সাহায্য করে। যে সমাজকর্মী কি সাহায্য করে কি ক্ষেত্রে, যে সেবাগ্রহীতা কি পরিমাণে সন্তুষ্ট হচ্ছে। অনেক সময় কি যে সাহায্য নিতে আসে সে বুঝতেছে না যে আসলে সে ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে, এই ক্ষেত্রে সমাজকর্মী বলে দেয় যে আপনি আসলে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি আপনার আরো অবনতি হচ্ছে। এখানে কোনো কিছু গোপন রাখা হয় না। এতে সেবাগ্রহীতাকে তার অতীতের আচরণের সাথে বর্তমানের আচরণ ও দৃষ্টিভঙ্গি সম্পর্ক, বর্তমান অবস্থার উপরে অতীতের অবাঞ্ছিত অবস্থার প্রভাব ইত্যাদি বিষয়ে অনুধাবনে সমাজকর্মী উৎসাহিত করেন। সমাজকর্মী সেবাগ্রহীতার অর্জিত জ্ঞান, নেতিবাচক আচরণ নিয়ন্ত্রণে এবং তার মধ্যে গঠনমূলক এবং বাস্তবমুখী পরিবর্তনে সাহায্য করেন। যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু নেতিবাচক দিক থাকে না, মানে খারাপ দিক থাকে না। এখন সমাজকর্মী কিতে সাহায্য করেন, যে তার অতীতের এবং বর্তমানের উপরে একটা সামঞ্জস্যতা রেখে যাতে তারা কি করতে পারে, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে ওই ভুলগুলো সমাধান করে সুন্দর একটা জীবন যাতে তারা অতিবাহিত করতে পারে। সমাজকর্মীরা এই জিনিসটা নিশ্চিত করে থাকে এই সংশোধনমূলক পদক্ষেপের মাধ্যমে। এ লেখাই আছে সংশোধনমূলক পদ্ধতি, অর্থাৎ ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই ভুলগুলো সমাধান করা। তারপর আসো প্রত্যক্ষ সমাধান পদ্ধতি, অর্থাৎ একটা ডিরেক্ট সলিউশন দিবে। ব্যক্তি সমাজকর্মী প্রত্যক্ষ বা সরাসরি সমস্যা পদ্ধতি প্রথম ব্যবহার করেন প্রখ্যাত সমাজকর্মী ম্যারি রিচমন্ড। এখন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তি সমাজকর্মী প্রত্যক্ষ বা সরাসরি সমস্যা পদ্ধতি প্রথম কে ব্যবহার করে? প্রখ্যাত বা বিখ্যাত সমাজকর্মী ম্যারি রিচমন্ড। তাকে ব্যক্তি সমাজকর্মের জনক বলা হয় বা উদ্ভাবক বলা হয়। এই পদ্ধতি সমাজকর্মীর সঙ্গে সেবাগ্রহীতা সরাসরি ও মুখোমুখি মিথস্ক্রিয়ার লক্ষ্যে পরিকল্পিত। এটাকে একদম ডিরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে সমাজকর্মী এবং ব্যক্তির একটা সরাসরি অংশগ্রহণের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা হয়। এই পদ্ধতি সমাজকর্মীর সঙ্গে সেবাগ্রহীতা সরাসরি ও মুখোমুখি মিথস্ক্রিয়ার লক্ষ্যে পরিকল্পিত। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী প্রত্যক্ষ সমস্যার সমাধান হলো কতগুলো হস্তক্ষেপ কর্ম প্রক্রিয়া যেগুলো ব্যক্তি সমাজকর্ম অথবা ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে সমাজকর্মী সেবাগ্রহীতার সুনির্দিষ্ট আচরণ পরিবর্তন ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে। প্রত্যক্ষ সমাধান পদ্ধতিতে সেবাগ্রহীতা তার লক্ষ্যে সর্বোত্তম উপায়ে কিভাবে পৌঁছাতে পারে সেই ব্যাপারে সুশৃঙ্খল ও সচেতন নির্দেশনা এবং উপদেশ দেওয়া হয়। অর্থাৎ এইখানে একটা সমাজকর্মী সরাসরি একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি সকল কিছু শুনে এবং সরাসরি একটা সুশৃঙ্খল উপায় বলে দেয় যে আপনি এই কাজগুলো করেন, এইভাবে চলেন, একদম ডিরেক্ট সবকিছু করে। যে এখানে বোঝাই যায় যে সরাসরি তাদের মধ্যে ইন্টারাকশন হয় বলে এটা কি বলা হয়, প্রত্যক্ষ সমাধান পদ্ধতি। তারপর আসলে পরোক্ষ সমাধান পদ্ধতি। এখানে পরোক্ষ কি, সমাজকর্মী নিজে সরাসরি ইনভলভ থাকে না। ব্যক্তি সমাজকর্মের পরোক্ষ সমাধান পদ্ধতি সেবাগ্রহীত সমস্যার সমাধানে ব্যক্তিগত ও সরাসরি যোগাযোগের পরিবর্তে পরোক্ষভাবে কার্যক্রম গ্রহণ করা হয়। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী সেবাগ্রহীতার পক্ষে পরিবেশের সংশ্লিষ্ট কার্যাবলী বিশ্লেষণের জন্য ইনডিরেক্ট ট্রিটমেন্ট পরিভাষা ব্যবহার করা হয়।
কি ইনডিরেক্টিভ, এগুলো জাস্ট একবার রিডিং বড়। এতে প্রত্যক্ষ যোগাযোগের পরিবর্তে পরোক্ষ কার্যক্রম গ্রহণের মাধ্যমে সমস্যা সাধনের প্রচেষ্টা চালানো হয়, যেমন মধ্যস্থতা, শিক্ষা, আইনগত সেবা, সম্পদ চিহ্নিতকরণ ইত্যাদি পরোক্ষ কার্যক্রমের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানো হয়। দেখো অনেক সময় কি শিক্ষা, তারপর আইন, এসবের মাধ্যমে একটা মানুষের সমস্যা সমাধান করা হয় না। এখন এই শিক্ষা এবং আইনগুলো তৈরি করতে সাহায্য করছে কে? সমাজকর্মীরা না? এখানে কি পরোক্ষ একটা সেবা পাচ্ছে না? পাচ্ছে কিন্তু। এই যে পেশাগত সম্পর্ক বা র্যাপো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে এমসিকিউ প্লাস ক নম্বর প্রশ্ন প্লাস খ নম্বর প্রশ্ন প্লাস গ নম্বর প্রশ্ন এর জন্য ইম্পর্টেন্ট। পেশাগত সম্পর্ক বা র্যাপো, এটা র্যাপো উচ্চারণ কিন্তু র্যাপো, ইংরেজি বানান কিন্তু র্যাপোর্ট, ইংরেজি বানান কি র্যাপোর্ট, কিন্তু এই যে র্যাপোর্ট RAPPORT র্যাপোর্ট, কিন্তু এটা যদি আমরা বলি এটা উচ্চারণ হবে র্যাপো র্যাপো। পেশাদার সমাজকর্মীর সমস্যা সমাধান প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদান হলো সমস্যাগ্রস্ত ব্যক্তির সঙ্গে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক। যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে যে পেশাগত সমস্যা রয়েছে কার, পেশাগত সম্পর্ক রয়েছে কার, সমাজকর্মীর। পেশাগত সম্পর্ককে থেরাপিউটিক রিলেশনশিপ হিসেবেও আখ্যায়িত করা হয়। পেশাগত সম্পর্ককে কি হিসেবে আখ্যায়িত করা হয়? থেরাপিউটিক রিলেশনশিপ হিসেবে আখ্যায়িত করা হয়। পেশাদার সমাজকর্মীর পরিভাষায় এরূপ বিশেষ সম্পর্ককে র্যাপো বলা হয়। র্যাপো ইংরেজি কিন্তু র্যাপোর্ট, বাংলা হচ্ছে র্যাপো। অর্থাৎ একদম সহজ ভাষায় তোমাদের বলি, একজন পেশাদার সমাজকর্মীর সাথে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির যে সম্পর্ক রয়েছে তাকে র্যাপো বলা হয়। শেষ, একদম সিম্পল। ইংরেজি র্যাপোর্ট, ইংরেজি এখানে কিন্তু গ্রিক ল্যাটিন না, ইংরেজি র্যাপোর্ট শব্দের অর্থ হলো সহানুভূতিপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আবিধানিক সংজ্ঞা অনুযায়ী র্যাপো হলো এমন সৌহার্দ্যপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক যেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে মানুষ পরস্পরকে ভালোভাবে বোঝাতে পারে। অর্থাৎ একটা সমাজকর্মী এবং একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি যেই সম্পর্কের মাধ্যমে একজন অপরজনকে ভালোভাবে বুঝতে পারে এবং সমস্যা অনুধাবন করতে পারে তাকে বলা হয় র্যাপো। কিন্তু সহজভাবে আমি ইউজ করতাম যে একজন পেশাদার সমাজকর্মীর সাথে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির যেই পেশাগত সম্পর্ক রয়েছে তাকে কি বলা হয়? র্যাপো বলা হয়। পেশাগত সম্পর্ক, র্যাপো কি? পেশাগত সম্পর্ক। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী সমাজকর্ম অনুশীলনে র্যাপো হলো অনুভূতি, স্বার্থ, মতামত প্রভৃতি ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ, সুসংগঠিত এবং সহানুভূতিপূর্ণ অবস্থা যা সমাজকর্মী এবং সেবাপ্রার্থীর মধ্যে পারস্পরিক উপলব্ধির ভিত্তিতে কর্মসম্পর্ক প্রতিষ্ঠায় সহায়তা করে। তো ব্যক্তি সমাজকর্মের পেশাগত সম্পর্কের বৈশিষ্ট্য হলো এটি পূর্ব থেকে তৈরি বা রচিত কোনো সম্পর্ক নয়, বরং নির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্যকে কেন্দ্র করে সমাজকর্মী ও সেবাগ্রহীতার সৌহার্দ্যপূর্ণ আন্তঃযোগাযোগ দ্বারা প্রতিষ্ঠিত পেশাগত সম্পর্ক। পেশাগত সম্পর্ক সম্পূর্ণ অস্থায়ী এবং অন্যান্য ব্যক্তিগত সম্পর্কের মতো আবেগ নির্ভর নয়, এটি উদ্দেশ্যমূলক বিশেষ ধরনের কর্ম সম্পর্ক। এটা কি? এটা আমাদের পরিবারের সদস্যদের মধ্যে, যেমন আমার পিতা মাতার সাথে আমাদের সম্পর্ক, ভাই বোনের সাথে যে সম্পর্ক, ওই রকম একটা সম্পর্ক না। এটা জাস্ট একটা পেশাগত সম্পর্ক। আমার সমস্যা সমাধান হয়ে গেছে, আমাদের এই সম্পর্ক শেষ। অস্থায়ী সেবাগ্রহীতা কোনো না কোনো ধরনের জীবন সমস্যা নিয়ে অসহায় অবস্থায় সমাজকর্মীর নিকট আসে সমস্যা সমাধানের স্বার্থে। উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেবাগ্রহীতা সবসময় আবেগপ্রবণ ও হতাশাগ্রস্ত অবস্থায় নিজেকে সহায়হীন ভাবতে থাকে। সহায়হীন মানে কি? তার কোনো অপশন নাই, তার কি মনে হয়? সে একদম নিরুপায় হয়ে সমাজকর্মীর কাছে আসে কে? সেবাগ্রহীতা। এমন অবস্থায় সমাজকর্মী যখন সেবাগ্রহীতার প্রতি সহানুভূতি প্রদর্শন এবং সমস্যা সমাধানের প্রতি অধিক মনোযোগী হন, তখন উভয়ের মধ্যে পেশাগত সম্পর্কের সূচনা হয়। পেশাগত সম্পর্ক সবসময় ইতিবাচক হয়। দেখো, যখন একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি আর কোনো উপায় পায় না, নিজেকে সহায় সম্বলহীন মনে করে, তার কোনো সাপোর্ট নাই মনে করে, হ্যাঁ, তার আর কোনো উপায় নাই, অবশিষ্ট নাই, এবং শেষে সে কি করে? একটা সমাজকর্মী দ্বারস্থ হয়। সমাজকর্মীর সাথে তার একটা পেশাগত একটা সম্পর্ক বা র্যাপো গড়ে ওঠে। এটা একটা ইতিবাচক সম্পর্ক, এবং র্যাপোটা কিন্তু কি বেশি স্থায়ী হয় না। এখন দেখো পেশাগত সম্পর্কের উদ্দেশ্য। পেশাগত সম্পর্কের উদ্দেশ্যটা কি? ব্যক্তি সমাজকর্মের যেসব বিশেষ উদ্দেশ্য পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা একান্ত আবশ্যক, সেগুলো হচ্ছে
সেবা গ্রহীতার সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা, যাতে সে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সম্পৃক্ত হবার সুযোগ পায়। মানে কি দুজনের সম্পর্কটা একটা ইতিবাচক হবে, অর্থাৎ দুইজন একে অপরকে বিশ্বাস করবে, এখানে কোনো নেগেটিভিটি থাকবে না। এর ফলে কি হবে, সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সকল সমস্যা সমাজকর্মীকে বলতে আরো বেশি কমফোর্টেবল ফিল করবে। তারপর সেবা গ্রহীতার ব্যক্তিত্ব, আচার আচরণ নির্দিষ্ট লক্ষ্যে প্রভাবিত হয়। সেবা পেশাগত সম্পর্কের আরেকটা উদ্দেশ্য কি, যদি আমাদের এই পেশাগত সম্পর্কটা ভালো থাকে তাহলে কি হবে, সেবা গ্রহীতার ব্যক্তিত্ব আচার আচরণ নির্দিষ্ট লক্ষ্যে প্রভাবিত হবে। সেবা গ্রহীতা আরো বেশি অংশগ্রহণ করবে এই সমস্যা সমাধান প্রক্রিয়ায়। এর ফলে কি হবে, তার সমস্যা সমাধান করাটা আরো ইজি হয়ে যাবে এক কথায়। তারপর আসো সেবা গ্রহীতার সমস্যার সম্ভাব্য সর্বোত্তম সমাধানের উপায় খুঁজে বের করা। এখন সেবা গ্রহীতা যখন সমাজকর্মীর কাছে আসলো, সমাজকর্মী তার সমস্যাগুলো শুনলো, এখন সমাজকর্মী কি করবে, ইভালুয়েশন মাধ্যমে কি করবে, যে এই উপায়ে বা একটা নির্দিষ্ট উপায় বের করবে, যেই উপায় সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে সহজভাবে এবং সবচেয়ে কার্যকরীভাবে ওই সমস্যার সমাধান দেওয়া যায়। একটা সমস্যার কিন্তু অনেক সমাধান হতে পারে, কিন্তু সমাজকর্মী খুঁজে বের করার চেষ্টা করে কোন সমাধান প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সুন্দরভাবে এফেক্টিভ ওয়েতে ওই সমস্যার সমাধান করা যায়। তারপর আসা যথাযথ ও কার্যকর ভূমিকা পালনে সেবা গ্রহীতার জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুতকরণ এবং নির্দেশনা দান। যথাযথ ও কার্যকরী ভূমিকা পালনে সেবা গ্রহীতার জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুতকরণ এবং নির্দেশনা দান, মানে কি এমন একটা পরিবেশের বা এমন একটা অবস্থার সৃষ্টি করা যেখানে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি আছে অর্থাৎ ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে তার সমস্যাগুলো কি করে, সমস্যাগুলো সমাধানের জন্য সুন্দরভাবে তার কাজগুলো সম্পাদন করতে পারে এবং নির্দেশনা দান করতে পারে। তারপর সমস্যাগ্রস্ত অবস্থায় সেবা গ্রহীতার সম্মুখে বাস্তবতা এবং আবেগজনিত সমস্যার উপস্থাপন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দান। দেখো এইখানে কি করে, এই র্যাপোতে কি হয়, র্যাপোতে যে সেবা গ্রহীতার যে কি আছে, সেবা গ্রহীতার সম্মুখে বাস্তবতা এবং আবেগজনিত যে ব্যাপার স্যাপারগুলো আছে, মানে ইমোশনের জায়গাটা একটু কম থাকে, এখানে যেটা বাস্তব ওইটাই সেবা গ্রহীতাকে সরাসরি বলা হয়। যদি আপনার সমস্যাগুলো দিনে দিনে খারাপ হবে ওইটাও বলে দেওয়া হয়, আপনার সমস্যাগুলো সলভ হচ্ছে না সেটাও বলে দেওয়া হয়, অর্থাৎ এখানে ট্রান্সপারেন্সির ব্যাপারটা একটু বেশি থাকে। তারপরে সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক তথ্য সংগ্রহে এবং তথ্যদানে সেবা গ্রহীতার আস্থা অর্জন। সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক তথ্য সংগ্রহে এবং তথ্যদানে সেবা গ্রহীতার আস্থা অর্জন। এখন সেবা গ্রহীতা কখন তার সকল বিষয়গুলো একজন সমাজকর্মীর সাথে শেয়ার করবে বলতো, যখন ওই সমাজকর্মী ওই সেবা গ্রহীতার পুরোপুরি আস্থা বা বিশ্বাস অর্জন করে ফেলবে, ঠিক তখনই কিন্তু। হ্যাঁ, এখন যদি সমাজকর্মী যদি ওই লোকের বিশ্বাস অর্জন করতে না পারে, ওই লোক কি তার সকল ব্যাপার শেয়ার করতে কমফোর্টেবল হবে না। আমরা যদি একটা সিম্পলি দেখি, আমাদের বন্ধুত্ব কিন্তু সবার সাথে গভীর হয় না। যে আমার বিশ্বাস যত বেশি অর্জন করে তার সাথে বন্ধুত্ব আমার তত বেশি, ঠিক তেমনই একটা সম্পর্ক। তারপরে সেবা গ্রহীতার মানবীয় ক্ষমতা বিকাশ সাধন, পরিবার এবং সমষ্টি সম্পদের যথাযথ প্রয়োগের সম্ভাব্য ক্ষেত্র প্রস্তুত করা। এখন র্যাপোর মাধ্যমে কি করে, সমাজকর্মী এমন একটা ফিল্ড তৈরি করে যেখানে সেবা গ্রহীতার যেই সম্পদ রয়েছে ওই সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সে যাতে কি তার সমস্যাগুলো সমাধান করতে পারে, এবং সমস্যাগুলো অবশ্যই যাতে দীর্ঘস্থায়ী একটা সমাধান হয়, যে আজকে এই সমস্যা সমাধান করে দিলাম শেষ হয়ে গেল, ওই রকম না। যেই সীমিত সম্পদের মধ্যে সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটা সর্বোচ্চ একটা সমাধান করে ফেলা। তারপরে সেবা গ্রহীতার অভ্যন্তরীণ মানসিক যাতনা, অস্বস্তিকর আবেগ, অনুভূতি, হতাশা, ব্যর্থতা প্রভৃতি প্রকাশের সুযোগ দান, যাতে সে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং অবচেতন আবেগ ও অনুভূতি সমাজকর্মীর উপর সঞ্চালনের সুযোগ পায়, কারণ আবেগের স্থানান্তর বা সঞ্চালনের মধ্য দিয়ে সেবা গ্রহীতা হালকা অনুভব করে। এখানে কি আমরা সহজ ভাষায় কি বলি জানো, ইমোশনাল সাপোর্ট। এক কথায় আমরা কিন্তু অনেক সময় আমাদের মনে অনেক চিন্তা ভাবনা, অনেক কথা জমে থাকে, কিন্তু আমরা সকলের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারি না। ইভেন তোমার পরিবারের মেম্বারদের সাথে এইসব কথা শেয়ার করতে পারবা না। এখন ওই কথাগুলো সমাজকর্মীর সাথে কে এই র্যাপোর মাধ্যমে সমাজকর্মীর সাথে শেয়ার করে সমস্যাগ্রস্ত ব্যক্তি। এখন বলে না যে তোর কি সমস্যাগুলো আছে আমার সাথে বল, তাহলে তোর মন হালকা লাগবে। ওই ঠিক রকমই তার মনের যে মানসিক যে মনে মনে যে কথাগুলো সে ভেবে রাখছে কিন্তু কারো বলার কাউকে পাচ্ছে না, এই ক্ষেত্রে সমাজকর্মীকে বলে ওই সেবা গ্রহীতা বা সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেকে একটু হালকা ফিল করে এবং তার যে মেন্টাল স্ট্রেস আছে ওই মেন্টাল স্ট্রেসটা অনেকাংশে কমে যাবে।
দেখো, পেশাগত সম্পর্ক রচনার বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান, এই যে র্যাপো, যে পেশাগত সম্পর্ক বা র্যাপোরা রয়েছে, এই এই র্যাপোরা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান, কি কি উপাদান দরকার? পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠার জন্য উষ্ণ আন্তরিকতা, অকৃত্রিম এবং যথার্থতা হলো সমাজকর্মীর অপরিহার্য গুণাবলী। ব্যক্তি সমাজকর্মীর পেশাগত সম্পর্কের উপাদান হিসেবে গ্রহণ, প্রত্যাশা, সমর্থন ও উদ্দীপনাকে চিহ্নিত করা হয়। এছাড়া অন্য একটি উপাদান হলো কর্তৃত্ব। পেশাগত সম্পর্ক রচনার 5টি উপাদান সংক্ষিপ্ত আলোচনা করা হলো। দেখো, 5টি উপাদান কিন্তু দরকার, 5টি উপাদান দরকার রয়েছে। এই 5টি এই যে আমরা এখনই পড়বো, সুতরাং এখান থেকে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে অ্যাট এ গ্ল্যান্স তোমরা সব দেখতে পারবা। গ্রহণ বা স্বীকার করে নেওয়া, ব্যক্তি সমাজকর্মী এবং সেবা প্রার্থী পরস্পরকে স্বীকৃতি এবং অনুমোদন না দিলে পেশাগত সম্পর্ক গড়ে উঠতে পারে না। দেখো, র্যাপো বা পেশাগত সম্পর্ক তখনই সৃষ্টি হবে যখন একে অপরকে গ্রহণ করতে পারবে। সাপোজ যদি একটা উদাহরণ দিই, বিবাহের সময় যদি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে গ্রহণ না করে, তাহলে কি জীবনে এটা একটা ভালো একটা কাপল হবে? তাদের দাম্পত্য জীবন কি কখনো সুখে যাবে? যাবে না। ঠিক তেমনি যদি একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং একটা সমাজকর্মী যদি একে অপরকে গ্রহণ করে না নেয়, তাহলে কিন্তু জীবনও একটা স্মুথ ওয়েতে সমস্যার সমাধান হবে না। সুতরাং সমস্যার সমাধানের জন্য দরকার কি? অ্যাকসেপ্টেন্সি। অর্থাৎ ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি বলবে হ্যাঁ, সে আমার জন্য ঠিক আছে, সে যা বলবে, সে অবশ্যই এইসব ব্যাপারে একটা প্রফেশনাল ব্যক্তি, তার কথা আমি শুনবো, তার সাথে আমি সবকিছু শেয়ার করব। একই সাথে সমাজকর্মী কি করবে? সমাজকর্মী তার যে কোড অফ এথিক্স আছে, কোড অফ এথিক্সগুলোর উপর ভিত্তি করে যতটুকু পারা যায় সুন্দরভাবে একটা সম্পর্ক স্থাপন করা, যাতে তার বিশ্বাস খুব দ্রুত অর্জন করা যায়। এটা হচ্ছে কি? অ্যাকসেপ্টেন্সি। তারপর আছে প্রত্যাশা। প্রত্যাশা হলো কর্মে প্রকাশিত বা অপ্রকাশিত ভবিষ্যৎ ফলাফল বা অনুকূল সারাদান সম্পর্কিত পূর্বজ্ঞান অথবা পূর্বাভাস। এক্সপেকটেশন, সব ধরনের সম্পর্কের পেছনে কোনো না কোনো অনুকূল সারা বা আচরণ মানুষ প্রত্যাশা করে। দেখো, এখন এখানে এক্সপেকটেশনটা আসলে কি? আমরা কারো কাছে কিছু চাওয়ার যে আকাঙ্ক্ষা, ওটা হচ্ছে এক্সপেকটেশন। দেখো, একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি কখন একটা সমাজকর্মীর কাছে যায়? যখন সে এক্সপেক্ট করে যে আমি সমাজকর্মীর কাছে গেলে সমাজকর্মী আমার এই সমস্যার একটা সমাধান দিতে পারবে। আমরা কখন ডাক্তারের কাছে যাই? যখন আমরা এক্সপেক্ট করি যে অমুক ডাক্তারের কাছে গেলে আমার এই রোগটার একটা চিকিৎসা পাবো। এইরকম সমস্যাগ্রস্ত ব্যক্তি এক্সপেক্ট করে যে আমার এখানে গেলে আমার সমস্যাটা সলভ হবে। যখন একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজকর্মীর কাছে আসে, সমাজকর্মী কিন্তু এক্সপেক্ট করে যে হয়তো সে আমার কথা মানবে এবং আমি আশাবাদী যে তার সমস্যাটার আমি সমাধান করতে পারবো। এটা হচ্ছে কি? প্রত্যাশা। পেশাগত সম্পর্ক তৈরির ক্ষেত্রে সেবা প্রার্থীর মধ্যে যেসব প্রত্যাশার উদ্ভব হতে পারে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সেবা প্রার্থী তার আত্মমর্যাদার স্বীকৃতি প্রদান প্রত্যাশা করে। সেবা প্রার্থী কি করে? যে আত্মমর্যাদার যে স্বীকৃতি, যে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির যেই রকমই সমস্যা হোক না কেন, ওই সমস্যার একটা স্বীকৃতি প্রদান করবে কে? ওই সমস্যাগ্রস্ত সমাজকর্মী। ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির ওই সমস্যাগুলোর একটা স্বীকৃতি প্রদান করবে যে না, এগুলো কোনো ব্যাপার না, আপনি যেহেতু মানুষই ভুল করে, আপনার এগুলো আমরা এখন সমাধানের চেষ্টা করব। সুন্দর হাসি মুখে যখন বলবে যে দেখেন আপনার এগুলো কোনো সমস্যাই না, আমরা মানুষ, বহুত মানুষের এমন সমস্যা আছে, আমারও আছে, তখন কিন্তু সেবা প্রার্থী তার মনের যে আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে যায়। সেবা প্রার্থী নিজের ইতিবাচক ও নেতিবাচক আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যমে নিজেকে হালকা করার প্রত্যাশা করতে আগ্রহী থাকে। তখন কি সেবা প্রার্থী কি প্রত্যাশা করে? এক্সপেক্ট করে যে সে যাবে, সে তার মনের কথাগুলো শেয়ার করতে পারবে উইদাউট এনি ফিয়ার, কোনো নির্ভয়ে শেয়ার করতে পারবে। এর ফলে তার মনের বুকের মধ্যে যে প্রেশারটা আছে, তার মাথা যে ভার হয়ে আছে, ওই ভারটা হালকা হয়ে যাবে। সেবা প্রার্থী সমাজকর্মীর নিকট স্বীয় দুর্বলতা, অক্ষমতা, অপরাধবোধ, হীনমন্যতা প্রভৃতি বিষয়ে সহানুভূতি ও সহানুভূতির সমর্থন এবং উদ্দীপনা। দেখো, একটু মিস্টেক হয়ে গেছে এখানে। কি করবে? যে ওই ব্যক্তির যে সমস্যাগ্রস্ত ব্যক্তির যে ভুলগুলো আছে, যে আমার অপরাধবোধ কাজ করতেছে, হীনমন্যতা কাজ করতেছে, এমন একটা কাজ করলাম এখন আমার কি গিল্টিনেস কাজ করতেছে, এই সকল ক্ষেত্রে সমাজকর্মী তাকে কি করে? হেল্প করে থাকে। আসো, সমর্থন এবং উদ্দীপনা কি কাজ করে? পেশাগত সম্পর্ক তৈরির জন্য সমাজকর্মী সেবা প্রার্থীর অপ্রকাশিত আবেগ অনুভূতি, মানসিক যন্ত্রণা প্রভৃতি নেতিবাচক দিকগুলো প্রকাশের জন্য বিভিন্ন আচার আচরণের সমর্থনের মাধ্যমে তাকে উদ্দীপনা প্রদান করেন। সমাজকর্মী ও সেবা
প্রার্থীর পারস্পরিক সমর্থন ও উদ্দীপনা পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ উপাদান। ব্যক্তি সমাজকর্মীর নিকট থেকে সমর্থন এবং উদ্দীপনা না পেলে সেবা প্রার্থীর সঙ্গে অর্থবহ পেশাগত সম্পর্ক গড়ে উঠতে পারে না। উদ্দীপনাটা অনেক সময় অনেকটা মোটিভেশনের মতো, যে সেবা প্রার্থী যখন যায় সমাজকর্মী বলে আর এগুলো সমস্যা না, আপনি জাস্ট আমার কথাগুলো শুনেন তাহলে ঠিক হয়ে যাবে, এগুলো বড় কোনো ইস্যু না, আপনি জাস্ট আমার কথাগুলো শুনেন, এই কাজগুলো করেন ঠিক হয়ে যাবে। এর ফলে কি হয়, সেবা প্রার্থীর মনে একটা মনোবল তৈরি হয় এবং সেভাবে আসলে এটা আমার দূর হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমি তার কথা শুনে চলি। এর মাধ্যমে তাদের যে পেশাগত সম্পর্ক এটা আরও দৃঢ় হয়। তারপর আসো কর্তৃত্ব, অথরিটি। পেশাগত সম্পর্ক রচনায় বিশেষ একটি উপাদান হলো কর্তৃত্ব। পেশাগত জ্ঞান ও দক্ষতার দিক হতে ব্যক্তি সমাজকর্মী অধিক ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী। এই অর্থে কর্তৃত্ব পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ব্যক্তি সমাজকর্মীর পেশাগত সম্পর্কের ক্ষেত্রে কর্তৃত্ব বলতে পেশাদার বিশেষজ্ঞের কর্তৃত্ব অর্থাৎ এজেন্সির উদ্দেশ্য এবং কর্মসূচির আওতায় সমাজকর্মীর নির্দিষ্ট ভূমিকা পালনের কর্তৃত্ব এবং ক্ষমতাকে বোঝানো হয়েছে। এখানে কর্তৃত্ব দ্বারা যে সমাজকর্মীর যে একটা বিশেষ একটা পাওয়ার আছে ওই পাওয়ারকে মিন করেছে। দেখো এই সমাজকর্মীর পাওয়ার আছে বলেই তো একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি ও সমাজকর্মীর কাছে যায়, ঠিক না? এখন আমরা ডাক্তারের কাছে যাই কেন? সেও তো একটা মানুষ, কারণ আমরা জানি তার এই ডাক্তারি ব্যাপারে একটা জ্ঞান আছে, এই কারণে আমরা তার কাছে যাই, সে সুন্দর করে আমাদের ট্রিটমেন্ট দিতে পারবে। ঠিক তেমনি একটা সেবা প্রার্থী সমাজকর্মীর কাছে যায় কি কারণে? কারণ জানে একটা সমাজকর্মী প্রফেশনাল ব্যক্তি, যে জানে আসলে কিভাবে সমস্যার সমাধান দেওয়া যায়। এই যে আমরা যে তার কর্তৃত্ব স্বীকার করলাম, সে যে আমার চেয়ে ভালো, সে যে আমার চেয়ে সুপিরিয়র একটা পর্যায়ে আছে, সে সমস্যার সমাধান আরো ভালোভাবে দিতে পারবে, এটাই হচ্ছে কর্তৃত্ব। এক কথা শেষ। র্যাপো বা পেশাগত সম্পর্কের গুরুত্ব, আসলে র্যাপোটা কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। ব্যক্তি সমাজকর্মের মূল প্রেরণা ও প্রধান চালিকা শক্তি হলো পেশাগত সম্পর্ক। ব্যক্তি সমাজকর্মের মূল চালিকা শক্তি বা মূল প্রেরণা কি? এই পেশাগত সম্পর্ক বা র্যাপো। মনীষী রেক্স এ স্কিডমোর এর ভাষায়, দ্য রিলেশনশিপ ইজ দ্য মেইন স্প্রিং অফ সোশ্যাল ওয়ার্ক উইথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ। সার্বিক সমস্যার সমাধান প্রক্রিয়ার সফলতা এবং ব্যর্থতা সম্পূর্ণভাবে নির্ভর করে পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠার উপরে। অর্থাৎ এই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাটা কত দ্রুত এবং কত ইফেক্টিভ ওয়েতে সলভ হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং সমাজকর্মীর মধ্যে কীরূপ সম্পর্ক স্থাপন হয়েছে। তাদের মধ্যে যদি একটা বন্ডিংটা ভালো থাকে তাহলে সমস্যাটা দ্রুত এবং এফেক্টিভ ওয়েতে সলভ হবে। আর যদি তাদের বন্ডিং ভালো না থাকে তাহলে এটা সলভ হতে হয়তো অনেক টাইম লাগবে অথবা হবেই না। সেবা প্রার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে সমাজকর্মী তাকে কিভাবে এবং কতটা নিশ্চয়তার ভিত্তিতে গ্রহণ করবেন সেই সম্পর্কে সদা চিন্তিত থাকেন। এই জাতীয় চিন্তা ভাবনার পরিসমাপ্তি কার্যকর পেশাগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে ঘটে। এখন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমাজকর্মীর কাছে যাবে তার আগে চিন্তা করে যে আমার এই দিকগুলো শোনার পরে আল্লাহ জানে সে কিভাবে রিয়েক্ট করবে। সে যদি জাজমেন্টাল থাকে তাহলে তো আমাকে খারাপ ভাববে। হ্যাঁ, এগুলো একটা ভয় কাজ করে। কিন্তু যখন দেখে যে আসলে না একটা পেশাগত সম্পর্ক স্থাপন হয়ে যায়, আমি তাকে বলছি এবং সেগুলো পজিটিভলি নিচ্ছে, তখন কি কোনো সমস্যাই আর হয় না, কারণ সে তাকে জাজ করছে না, তার খারাপ কাজের জন্য তাকে জাজ করছে না। পেশাগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেবা প্রার্থী এবং সমাজকর্মী পরস্পরের প্রতি আস্থাশীল হয়ে ওঠে। এতে সেবা প্রার্থীর আস্থা ও বিশ্বাস এমন এক পর্যায়ে উন্নীত হয়, সে সমাজকর্মীর নিকট আস্থার সঙ্গে যাবতীয় তথ্যাদি প্রকাশ করে, ফলে সমাজকর্মীর পক্ষে সমস্যা বিশ্লেষণ ও চিহ্নিত করা সহজ হয়। কার্যকর পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠা সেবা প্রার্থীর মানবীয় ক্ষমতার বিকাশ, পরিবার এবং সমষ্টি সম্পদ যথাযথ প্রয়োগের ক্ষেত্রে প্রস্তুত করে। এখন দেখো, সমস্যা মোকাবেলা করার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা, প্রত্যক্ষণ ও শিক্ষণ ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে মানুষের সফলতা এবং ব্যর্থতা কম বেশি ভিন্নতর হয়ে থাকে। যেমন এটাকে মেন কথা হয়েছে কি, সকল মানুষ এক না, এক একজন মানুষের শিক্ষণ প্রক্রিয়া, প্রত্যক্ষণ প্রক্রিয়া এক এক রকম হয়ে থাকে। কারো কোনো কিছু শিখতে টাইম লাগে, কারো কোনো কিছু শিখতে বেশি অল্প টাইম লাগে। যেমন আমি যদি বলতে পারি যে ব্রেকআপের পরে কারো মুভ অন করতে দেখবে কি কোনো টাইমই লাগে না, আবার কেউ বছরের পর বছরও মুভ অন করতে পারে না। বিষয়টা অনেকটা এইরকম। সমাজকর্মী প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান এবং সেবা প্রার্থীর মধ্যকার পার্থক্য ও এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সমতা আনন্দের অন্যতম মাধ্যম হচ্ছে পেশাগত সম্পর্ক স্থাপন। অর্থাৎ এই যে প্রতিষ্ঠান, তারপর ব্যক্তি, সমাজকর্মী সকলের মধ্যে একটা মিলবন্ধন সৃষ্টি করে কে? এই পেশাগত সম্পর্ক বা র্যাপো। সমস্যা সমাধান প্রক্রিয়ার সেবা প্রার্থী স্বতঃস্ফূর্ত এবং
সক্রিয় অংশগ্রহণ পেশাগত সম্পর্কের উপরে নির্ভর করে। পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সেবা প্রার্থী সমাধান প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের উৎসাহ এবং অনুপ্রেরণা লাভ করে। পেশাগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে সমাজকর্মীরা ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতি অনুসরণ এবং অনুশীলন করতে সক্ষম হন। দেখো, এই যে পেশাগত সম্পর্ক যদি ভালো হয় তাহলে একটা ব্যক্তি এই যে এই সমস্যার সমাধান প্রক্রিয়ায় দৃঢ়ভাবে অংশগ্রহণ করে, বলতে হ্যাঁ এই এই যে আমাদের মধ্যে তো একটা ভালো সম্পর্ক আছে, সমাজকর্মীটা অনেক ভালো, আমার সব ব্যাপারগুলো সে পজিটিভলি নিছে, সুতরাং তার কথাগুলো আমার মানা উচিত, এবং সে ওই কথাগুলো মানার চেষ্টা করে। এখানে কিন্তু সমাজকর্মীরা কিন্তু কারো উপরে কোনো ডিসিশন চাপিয়ে দেয় না। হ্যাঁ, ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ, যে প্রত্যেকটা ব্যক্তি আলাদা, প্রত্যেকের ক্ষমতা এক এক রকম হয়ে থাকে, সবাই সবকিছু নিতে পারে না, ওইটার উপরে লক্ষ্য রেখে কিন্তু কি সমাজকর্মী তার ইন্টারভেনশন প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে, এবং র্যাপও যদি ভালো হয় এই ইন্টারভেনশন প্রক্রিয়াটা আরও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং দ্রুত সমস্যার সমাধান দেওয়া যায়। এবার দেখো ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, এমসিকিউর ক্ষেত্রে কি ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রগুলো অনেক সময় এসে থাকে। পেশাদার সমাজকর্মের গুরুত্ব পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম। পেশাদার সমাজকর্মের গুরুত্বপূর্ণ পদ্ধতি কি? ব্যক্তি সমাজকর্ম। এটা কি পেশাদার সমাজকর্মের সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ এবং মানসিক উপাদান কারণগুলোর প্রতি বিশেষ গুরুত্বারোপের মধ্য দিয়ে ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠা লাভ করে। ব্যক্তি সমাজকর্মের জ্ঞান ও কৌশল সারা বিশ্বে ব্যাপক হারে প্রয়োগ করা হচ্ছে, কারণ কি বিশ্বে ব্যক্তির সংখ্যা কি কম না কিন্তু, সুতরাং অনেক সমস্যাগ্রস্ত ব্যক্তি রয়েছে এবং ব্যাপক হারে এটা প্রয়োগ করা হচ্ছে। কি প্রয়োগ করা হচ্ছে? ব্যক্তি সমাজকর্ম। উন্নত বিশ্বে সমাজসেবা খাতে নিয়োজিত সামাজিক প্রতিষ্ঠানে হাজার হাজার সমাজকর্মী ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে নিয়োজিত, যা আমাদের দেশে দেখা যায় না, কিন্তু উন্নত বিশ্বে কি অনেক এজেন্সি আছে না, যে এজেন্সিগুলোতে হাজার হাজার সমাজকর্মী কাজ করে, এবং ওই সমাজকর্মীদের কাজ কি? সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করা। অনুন্নত এবং উন্নয়নশীল দেশে সমাজসেবায় নিয়োজিত সামাজিক এজেন্সিগুলোতে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। সমাজকর্মের যেসব বিশেষায়িত শাখার ব্যক্তি সমাজকর্ম অনুশীলন করা হয়, এই যে উদাহরণগুলো পড়ো, সেগুলো হলো চিকিৎসা সমাজকর্ম, এখানে রোগীকে সাহায্য করা হয়। ক্লিনিক্যাল সমাজকর্ম, তারপরে সাইকিয়াট্রিক সমাজকর্ম, যে সাইকো যে পেশেন্টগুলো আছে তাদের হেল্প করা হয়। শিল্প সমাজকর্ম মানে কি? শিল্প শ্রমিকদের সাহায্য করা হয়। স্কুল সমাজকর্ম, স্কুলের শিক্ষার্থীদের সাহায্য করা হয়। প্রবীণ কল্যাণ সমাজকর্ম, প্রবীণ মানে কি? বৃদ্ধ, যখন মানুষজন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে তাদের সাহায্য করা হয় কি সমাজকর্মের মাধ্যমে? প্রবীণ কল্যাণ সমাজকর্মের মাধ্যমে। প্রত্যেকটি কিন্তু ব্যক্তি সমাজকর্মের অন্তর্ভুক্ত। অনেক সময় দল সমাজকর্মে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম হয়ে থাকে। তারপর পুলিশ সমাজকর্ম, পুলিশদের হেল্প করে। মিলিটারি সমাজকর্ম, মিলিটারি সমাজকর্ম কেন? দেখো, মিলিটারিরা কিন্তু মাসের পর মাস বাসায় যায় না, তারপর বিভিন্ন যুদ্ধে, তারপর বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে, এই ক্ষেত্রে তাদের বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিতে পারে, এবং এই সমস্যার পরিপ্রেক্ষিতে এই সমাজকর্ম পরিচালিত হয়। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা, স্কুল সংশ্লিষ্ট সমস্যা, দেখো এগুলো কিন্তু বোঝানোর কিচ্ছু নাই। তবে পরিবার এবং শিশু কল্যাণ সেবা, অপরাধ ও কিশোর অপরাধ সংশোধন সেবা, প্রবীণদের সেবা, মাদকাসক্ত নিরাময়, তারপর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি, প্রতিবন্ধী ও দৈহিক অক্ষমদের প্রশিক্ষণ ও পুনর্বাসন সেবা, পরিবার কেন্দ্রিক সেবা, যুব সেবা এজেন্সি এবং সামাজিক সাহায্য এবং সামাজিক নিরাপত্তা। মানে কি? মানুষের সমাজের বিভিন্ন সাইড নিয়ে এই ব্যক্তি সমাজকর্ম ব্যপ্ত, এটা এখানে বলা হয়েছে, জাস্ট একবার পড়লেই হবে। দেখো, আমেরিকা সহ পাশ্চাত্যের উন্নত দেশগুলোতে আবেগীয় সমস্যাগ্রস্ত সামরিক বাহিনীর, আবেগীয় সমস্যাগ্রস্ত কি? ইমোশনাল, দেখবা কি উন্নত বিশ্বের বেশিরভাগ মানুষ ফ্রাস্ট্রেটেড থাকে, কারণ কি তাদের মধ্যে যে আনন্দবোধ এটার ফিলটা কম থাকে, সৈনিকদের মধ্যে আরো বেশি। কারণ কি দেখো, তোমাদের সরাসরি বলে আমেরিকা কিন্তু অনৈতিকভাবে এক একটা যুদ্ধে জড়িয়ে যায় তাদের নিজের স্বার্থ এবং যে পাওয়ারটা বজায় রাখার জন্য। এখন মানুষজন যারা মিলিটারি যারা রয়েছে তারা কিন্তু বাধ্য হয়ে যায়, তারা কিন্তু নিজে থেকে জানা বাধ্য হয়ে যায়, অনেকের বিবেকে এটা নাড়া দেয়। যেমন এই যে তোমরা আফগানিস্তানে এতদিন তারা ঘাঁটি গেড়ে ছিল, তারপর ইরাকে হামলা করছে, ইরানে হামলা করছে, জাস্ট ফিজুল ব্যাপারের উপরে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে জাস্ট আক্রমণ করছে, নিরীহ শিশুদের হত্যা করছে, হ্যাঁ নারীদের হত্যা করছে, বাচ্চাদের একদম নির্বিচারে হত্যা করছে। এগুলো তাদের মেন্টালি অনেকটা সিক করে দেয়। আবেগীয় সমস্যাগ্রস্ত সামরিক বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের সেবা প্রদানে মিলিটারি সমাজকর্ম নামে সমাজকর্ম অনুশীলন করা হয়। অন্যদিকে পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের
কর্মসংশ্লিষ্ট চাপ নিরসনে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। সমাজকর্ম অনুশীলনে এই ক্ষেত্রটি পুলিশ সোশ্যাল ওয়ার্ক নামে পরিচিত। তোমরা অলরেডি পড়েছো কিন্তু। সমাজকর্মের বিশেষ শাখা মিলিটারি সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের বিশেষ শাখা কি? মিলিটারি সোশ্যাল ওয়ার্ক। যেই সব দেশে মিলিটারি সংখ্যা অনেক বড় ওই সব দেশে এই মিলিটারি সোশ্যাল ওয়ার্ক রয়েছে। পুলিশ সোশ্যাল ওয়ার্ক এই ব্যক্তি সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ করা হয়। ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের সবগুলো পদ্ধতির মূল উৎস। সমাজকর্মের সবগুলো পদ্ধতির মূল উৎস কি? ব্যক্তি সমাজকর্ম। সমাজকর্ম অনুশীলনের বিচিত্র এবং বহুমুখী সেবা প্রদানে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়। পরিবর্তনশীল সমাজে যেসব ব্যক্তি মানবিক গুণাবলী ও যোগ্যতা অর্জনে বঞ্চিত বলে অনুভব করে তাদের সমস্যার সমাধানে সহায়তা করার বৈজ্ঞানিক পদ্ধতি হলো ব্যক্তি সমাজকর্ম। অর্থাৎ যেই ব্যক্তি মনে করে যে সে তার অধিকার পাচ্ছে না, তার গুণাবলীতে সমস্যা আছে, মানে কি যেই কোনো সমস্যা, আবেগীয়, তারপর আর্থমানবিক, আর্থসামাজিক, আর্থ অর্থনৈতিক সব সমস্যার সমাধান এই ব্যক্তি সমাজকর্ম দিয়ে থাকে। তাহলে দেখো আজকের এই 2 নম্বর লেকচার এই পর্যন্তই থাকলো। আজকের লেকচারটা তোমরা কমপ্লিট করো, জাস্ট পড়ে নাও, তাইলেই হবে। দেখো এইসব জিনিসগুলোকে আমিও জাস্ট রিডিং পড়াই, কারণ রিডিংয়ের বাইরে এখানে বোঝানোর মতো কিছুই নেই। হ্যাঁ, আবার জাস্ট তুমি যদি একবার পড়ো এবং ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাও, হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে আজকে পড়ার আজকে কমপ্লিট করো, আবার দেখা হবে পরবর্তী লেকচারে। ওই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।